আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছিল। এটা হচ্ছে 21 এপ্রিল 2025-এ। তো এটা আবেদনের আর কিছুদিন মাত্র সময় রয়েছে। তো যারা এখনও আবেদন করে নাই দ্রুত আবেদন করে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আলোচনা করব। এর মাধ্যমে আপনারা সমস্ত ভিডিওটা দেখে সব কিছু বুঝে নতুন করে আপনারা সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে যে নোটিশটি বা যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনিয়র অফিসার। এখানে মোট 166 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশনাল কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশনাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এখানে 35 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আগের সাবজেক্টগুলোতেই আপনাদের হচ্ছে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায় পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। প্রথম পদটি হচ্ছে প্রোগ্রামার। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স আগে যে সাবজেক্টগুলো উল্লেখ করেছি সেই সাবজেক্টে আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স। এখানে 69 জন নিয়োগ দেওয়া হবে। এখানে আগে যে সাবজেক্টগুলো উল্লেখ করেছি সেই সাবজেক্টগুলোতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। 5 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেসড। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আগের যে সাবজেক্টগুলো উল্লেখ করেছে এই যে সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটিতে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায় পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। 6 নম্বর হচ্ছে অফিসার। এখানে গ্রেড 10 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 332 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার আগের যে সাবজেক্টগুলো উল্লেখ করেছে এর ভেতর যে কোনো একটিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায় পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। 7 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান তদূর্ধ্ব পর্যায় পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো এখানে আপনাদেরকে এসএসসি, এইচএসসি এবং অনার্সের ক্ষেত্রে কোন পয়েন্টে কত গ্রেড নির্ধারিত হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তারপরেও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে বলছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 ও 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো জিপিএ ক্ষেত্রমত এবং সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। তো এখানে এসএসসি বা এইচএসসি সমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তদূর্ধ্ব মানে 3 থেকে উপরে যত পয়েন্টই হোক প্রথম বিভাগ হবে। যদি 2.99 থাকে সেটা কিন্তু আবার দ্বিতীয় বিভাগে চলে যাবে। অর্থাৎ জিপিএ 2 থেকে 3 এর ভেতরে এইটা থাকলে হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর 2 পয়েন্টের নিচে অর্থাৎ 1.99 এখান থেকে যত নিচেই সব কিন্তু এটা হচ্ছে তৃতীয় বিভাগ হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর অনার্সের ক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে আপনাদেরকে 3 পয়েন্ট হলে পারে 3 পয়েন্ট থেকে উপরে যত আছে সবগুলো প্রথম বিভাগ শ্রেণী হবে। আর 2.25 অর্থাৎ 2.25 থেকে বেশি এবং 3 পয়েন্টের কম মানে 2.99 এবং 2.25 এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিভাগ হবে। আর যখন 3 পয়েন্টে চলে যাবে তখন হচ্ছে গিয়ে সেটা প্রথম বিভাগ হয়ে যাবে।
তো আশা করি এইটা বুঝতে পেরেছেন। তো আপনাদের বয়সটা 18/1/2024 তারিখ অনুযায়ী ক্রমিক নং 1-এর ক্ষেত্রে 35 বছর, ক্রমিক নং 2 ব্যতীত সকল প্রার্থীদের বয়স 21 থেকে 32 বছর ভিতরে থাকতে হবে। তো আবেদন দাখিলের শেষ তারিখ এবং সময় 21/5/2025 রাত 11:59। ফি প্রদান, ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ এবং সময় 25/5/2025 রাত 11:59। তো এখনও যারা আবেদন করেন নাই আবেদন করে নেবেন। আবেদনের ফি 200 টাকা মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন। তো আবেদন করতে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে erecruitment.bb.org.bd এখানে প্রবেশ করে সকল তথ্য বা ইনফরমেশন সঠিকভাবে দিয়ে পূরণ করবেন। তো আপনাদের হচ্ছে গিয়ে পূরণ করার সময় ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো ছবির সাইজ 600x600 পিক্সেল এবং ফাইলের সাইজ 100 কিলোবাইট হবে, এবং হচ্ছে গিয়ে আপনাদের স্বাক্ষরের সাইজ 380 পিক্সেল এবং ফাইল সাইজ 60 কিলোবাইটের বেশি নয়, এরূপ মাপে ওয়েবসাইটে নির্ধারিত স্থানে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে SMS করে টাকা জমা দিবেন। টাকা জমা দিলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বা পরিপূর্ণ হয়ে যাবে। তো আপনারা যেই টাকা হচ্ছে গিয়ে যে নাম্বারটা দিয়ে দেবেন সেটা অবশ্যই টেলিটক হবে, আর হচ্ছে গিয়ে আপনাদের ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন, কারণ ওই নাম্বারে আপনাদেরকে SMS করে পরবর্তী নির্দেশাবলী জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।